আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শিরোনামটা তো আপনারা দেখেছেন। আমার ভাবির পোলাদের কথা বলছিলাম না, দৌড়ানি খাবে, মাইর খাবে। ভাবির পোলা আর শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন থাকতে পারবে না এই দেশে একদিন। জামাতেরও দৌড়ানি খাবে। আমার কথা একটু দেরিতে হলে, কিন্তু এটা তো তাড়াতাড়ি ফুলে যাবে, আমি বুঝতে পারি নাই। ভাবির পোলা হান্নান মাসুদ নাকি একটা আছে, ওটা নাকি দৌড়াইছে, পাটোয়ারি ফাটোয়ারি এগুলো নাকি দৌড়ানি দিতেছে এবং খাবে। আবার দুই চারটা ভাবির পোলা বলে তাদের ইশারায় নাকি বাংলাদেশ উল্টে পাল্টে যাবে। অতনালি আদেশের না, তোমার আব্বা ইউনুসও নাই, তোমার আব্বা ওয়াকারও নাই, তোমার জ্যাঠা ইউনুসও নাই। তোমার ডাকে এখন ইন্দুর বান্দর আসবে না, বাতি যারা ডাক দিয়ে দেখো যে আমার ভাবির ছেলেরা যার যার এলাকায় গিয়ে যথারীতি দৌড়ানি খাচ্ছে। এটা খাওয়ারই কথা, কারণ বিনা ভোটের অথবা অনুরোধের আসরের এমপি হলে আপনি দৌড়ানি খাবেন, এটাই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। নির্বাচন হওয়ার আগেও বলেছিলাম, পরেও বলেছিলাম যে এই ভাবির পোলারা, এমনকি জামাতের নেতারা, তাদের নিজেদের আসনে গিয়ে দৌড়ানি খাবে, কিন্তু এত তাড়াতাড়ি দৌড়ানি খাবে তা জানতাম না। দৌড়ানি তারা খাবে, এটা কনফার্ম। যারা মেম্বার হইতে পারবে না, যাদের এজেন্ট দেওয়ার যোগ্যতা নাই, তারা এমপি হয়ে গেছে, তারা তো দৌড়ানি খাবেই। তাদের বিরুদ্ধে তো মিছিল হবে। কয়েকদিন পরে দেখবেন এরা পাবলিকের জুতার বাড়ি খাবে। আবার আমার আরেক ভাবির পোলা, যে কালাপাড়া আছে না একটা, কালাপাড়া আর কি, সে পুলিশ অফিসারের পাশে বসে কিভাবে কথাগুলো বললো। আপনাদের মনে আছে যে ক্রিকেটার মাশরাফি, তিনি শুধু ডাক্তারদের অনিয়ম নিয়ে কথা বলেছিলেন, তাকে কিভাবে সাইডে ধরে ফেলেছিল মনে আছে আপনাদের? একজন এমপি একটা হাসপাতালে অনিয়ম চলছিল, তা নিয়ে শুধু ডাক্তারদের সাথে একটু তর্ক বিতর্ক হয়েছিল, তার জন্য তার কি পরিণতি হয়েছিল? পুরো হাসপাতালের যারা দায়িত্বরত সারা দেশে, তাদের যে সিন্ডিকেট, চেঁচামেচি শুরু করে দিয়েছিল। এবং এই জামাতের বট বাহিনী, এমনকি বিএনপির হাইরে তার সমালোচনা, কোথাকার এমপি এসে তাই এইভাবে ডাক্তার নিয়ে সমালোচনা, হাসপাতালে কি করবে না সমালোচনা, কত কথা। আজকে আমার ভাবির বলা কালাপাড়া, আপনি ওই পুলিশ অফিসারদের মুখের দিকে তাকিয়ে দেখছেন তো, তারা শুধু দাঁতে দাঁত কামড়াইতেছে একটা চান্স পাওয়া মাত্রই। আমার ভাবির ফোলাদের যেদিক দিয়ে হয়েছে ওদিক দিয়ে ভরে দিবে, নিশ্চিত থাকেন। ওই ছাত্রলীগ আওয়ামী লীগ লাগবে না পাবলিকে। আমি তো মাঝে মাঝে বলে থাকি যে পাবলিক এদের পেটে পাড়া দেব, গুবের করে ফেলবে, পাবলিকেরও লাগবে না রে ভাই, শুধু একটু সুযোগ পেলেই হবে। এমন ভাবে কথা বলতেছে পুলিশ অফিসারদের সাথে, যেন পুলিশ অফিসাররা হচ্ছে তার বাড়ির চাকর বাকর। এই অনুরোধ আসরের এমপি, গ্রেস দিয়ে পাশ করা এমপি, ওই ওয়াকারের ইউনুসের বানানো এমপি, ওইরকম এমপি আমরা একজনে 10 বার হইতে পারবো। মেম্বার হয়ে দেখাক না দেখি। এখন যদি ইলেকশন হয়, আমার ভাবির পোলার ইলেকশনে তারা আসতে বলেন না, তারা এজেন্ট খুঁজে পাবে। আমরা নির্বাচনের সাথে যখন হাফ প্যান্ট ছেড়ে সবে ফুল প্যান্ট পরা শুরু করছি, তখন থেকে নির্বাচনের সাথে জড়িত। অত নালি হাতে সে না ভাই, এখন নির্বাচন করুক না, এখন পদত্যাগ করে আবার ইলেকশন করুক। আর ভাবির পোলারা দেখেন জামানত থাকে কিনা, কারণ এজেন্টই খুঁজে পাবে না। ইউনুসের কাঁধে সরে, ওয়াকারের কোলে সরে এমপি হয়ে যায়। এরাই কিন্তু আমার আওয়ামী লীগের ভুয়া নির্বাচনের এমপির সমালোচনা করেছে। এরা নিজেরা হইলে তার চেয়ে বড় ভুয়া। এই যে ইউনুসের কথা বলে, মুসলিম লীগের সভাপতিও বলছে, মুসলিম লীগের আওয়ামী লীগ বলে নেই, বলছে যে ইউনুস হলো আল্ট্রা ফ্যাসিস্ট। এটা সত্য কথা। ওই মুসলিম লীগের সাথে আমাদের রাজনৈতিক বিরোধ থাকতে পারে, মতবিরোধ, এটা সত্যি কথা বলছে। ইউনুস হচ্ছে আল্ট্রা ফ্যাসিস্ট। আমরা বললে তো দোষর হয়ে যাইতাম, ভারতের দালাল হইতাম, শেখ হাসিনার দালাল হয়ে যাইতাম, আওয়ামী লীগের দোষর হয়ে যাইতাম, তাই না? নরেন্দ্র মোদী দালাল হয়ে যেতাম। কিন্তু মুসলিম লীগের সভাপতি বলছে, মহসিন রশিদ, তিনি আমার সাথে লাইভে এসে বলছেন যে এই ডক্টর ইউনুস হইতেছে আল্ট্রা ফ্যাসিস্ট। আর এই আল্ট্রা ফ্যাসিস্টের পাহারাদার ছিল হইল ওই জামাতের সাদা শকুনেরা। দৌড়ানি তারা খাবে, আরো খাবে, এরা পাগল হয়ে যাবে। পাবলিকের হাতে শুধু দৌড়ানি খাবে না, মাইরও খাবে কয়েকদিন পরে। একটা তো অলরেডি খেয়েছে, এবং শুনলাম এখনো দৌড়াদৌড়ি হইতেছে। এই সরকার যদি 3 বছর টিকে, তারা যদি 3 বছরে অন্তত 10 বার দৌড়ানি খাবে। এরা নিজের এলাকায় যেতে পারবে না, জামাতেরও যেতে পারবে না। আপনি দেখতে পারবেন জামাতের এমপিরা যেতে পারবে না,
লীলাগড় এমপি যেটা দিছে না জামাত কয়েকটা, এরা এলাকা যাইতে পারবে না। যাদের মুসলমানের দোয়া কালাম, আর হলো যে জানাজার দোয়া কালাম, আর মিলাদ পড়াবে কাজ, আর বড় জোর ওয়াজ, এরা এসে এমপি হয়। এই দেশটা কি হবে? পুরো সংসদটাকে কি বানাবে এরা? ওয়াজের মঞ্চ। মানে দেশটাকে ওয়াজের মঞ্চ বানানোর পরে সংসদের ওয়াজের মঞ্চ বানাবে। ওই যে দেখলাম একটা বোরকাওয়ালি একটা ঢুকছে, দেখে মনে হয় না যেটা কি ওর ভিতরে মানুষ, ওই কালা তাম্বুর মধ্যে ওটা কি মানুষ, আর ভিতরে পশু প্রাণী, আমরা বুঝতে পারি না। পুরো বাংলা, পাকিস্তানেও আপনি এরকম এরকম দেখবেন না। মানে পাকিস্তানে এরকম এই কয়েকদিন আগে দেখলাম একজন চেহারা দেখাইতেছে, বোরকা পিনতে, চোখ ছাড়া কিছুই দেখা যায় না, পারলে চোখটাও ডেকে রাখতো। পাকিস্তানে আপনি এরকম পারবেন? দেখেন তো পাকিস্তানের টেলিভিশনে সংসদ অনুষ্ঠানগুলো দেখেন তো, আপনি সংসদ চলাকালীন দেখেন তারা কিরকম গেট আপনি কথা বলে। মানে বাংলাদেশের এই বাঙ্গুরা মোর, মানে মোর মুসলিম দেন দা পাকিস্তানি, দেন দা আফগানিস্তানি, মোর পাকিস্তানি দেন আরব, বিরাট বড় মুসলমান হয়ে গেছে। কিন্তু সুদ খেতে কম খায় না, ঘুষ খেতে কম খায় না, ফেন্স রিলিয়াবা খেতে কম খায় না, বইনের জমি ওয়ারিশ মারতে কম করে না, আত্মীয় স্বজনের সাথে। বাংলাদেশে লক্ষ লক্ষ জমি জমার মামলা, এত ভালো গেলে সব সব বিরাট ধার্মিক, সব একেবারে মক্কার খাদেম। কিন্তু কোনো কিছু আমানত রেখে দেখেন, 100 জনের যদি কোনো 100 জনের কাছে আপনি 50,000 টাকা করে আমানত রেখে আসেন, একজন আপনি ফেরত দিবেন কিনা সন্দেহ আছে। এই দেশে মসজিদে জুতা চুরি হয়। আমি শিখদের গুরুদুয়ারায় গেছি, হিন্দুদের অনেক মন্দিরে গেছি, মানে জুতা আরো কালি করে দেয়, মাগনা পরিষ্কার করে। আপনার এখানে জুতা খুঁজে পাবেন না, আপনি মসজিদে গেলে জুতা খুঁজে পাবেন না, আর মন্দিরে গেলে, গুরুদুয়ারায় গেলে আপনি জুতা চিনবেন না, কালি করে দিবে আপনাকে ফ্রিতে। তো এই যে বাংলাদেশে এখন আমার ভাবির পোলার এমপি হওয়ার পরে দৌড়ানি খাইতেছে, এবার দেশের ইজ্জত, দেশের ভাবমূর্তি কোথায় গেল? আমার ভাবির পোলার আবার বলা শুরু করেছে আওয়ামী লীগের অফিস খুলে দিলে নাকি বিএনপির অফিসও বন্ধ করে ফেলবে। তারা এখনো মনে করতেছে তারা বোধহয় এখনো ওয়াকারে কাঁধেই সরে আছে, আর ইউনুসের কোলে বসে আছে, এরা এটা মনে করতেছে। মাঠে নামার পরে বুঝবে। ওই যে মেয়র ইলেকশন করতে যাইতেছে না, দেখবেন ভোট কত পায়। এত বড় বড় খেরু না এরা, আমার ভাবির ফলারা। ইলেকশন করতে দেন, দেখেন জামানত থাকে কিনা। সবচেয়ে মজার বিষয় হলো এই যে তথাকথিত কি জুলাই চ্যাটার না চ্যাটের নাকি চাটার নাকি কি যেন সনদ ফনদ নাকি কি যেন, ওখানে লেখা ছিল বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ দিবে। এই আইএমএ ইউনিভার্সিটির নির্বাচনে পাশ করা এই সরকার সেটা কিন্তু রক্ষা করে নাই, যথারীতি স্পিকার ডেপুটি স্পিকার তার দলের থেকে নিয়োগ দিয়েছে। আমি বলেছিলাম কিনা যে নির্বাচন হওয়ার পরের দিন থেকে বিএনপির চেহারা পাল্টে যাবে। এই সমস্ত টোকাই মোকাই ফোকাই, এই সমস্ত ভাবির বলা, ওই 36 দিনের রাজনীতিবিদ, শুক্র 8 দিন, যারা যাদের রাজনীতির বয়স, যাদের রাজনীতিক মুসলমানই হয় নাই, বরং বিএনপি দাঁতে দাঁতে কামড় দিয়ে শুধু ইলেকশনটা করাইছে। বলেই দিয়েছে, তাদের নেতা তো বলছে যে জুলাই সনদের কথা না বললে, গণভোটের তথাকথিত গণভোটের কথা না বলে তারা ইলেকশন করতে দিত না। কারণ বিএনপি কেসকি কলে পরে আসলো, তাই কেসকি কল ছাড়ানোর জন্য তারা নির্বাচনে গেছে। তারাও জানে এই নির্বাচনটা কি হয়েছে। সবচেয়ে আরেকটা মজার বিষয়, ওই রুমিন ফারানের এলাকায় হেফাজতের এক নেতা নাকি খেলাফতের এক নেতা, খেলাফত মজলিসের, খুব লাহালাহি করতেছে। দেখলাম ফেল করার পরে পাগল হয়ে গেছে। সব মৌলবী রুমিন ফারানের কাছে ডাব্বা মারছে। বাংলাদেশের মানুষ অত বোকা না, মৌলবীদের ভোটাভুটি হলে কোনোদিন মৌলবীরা পার হইতে পারবে না। ওই এখন নির্বাচন করতে বললেন, আর আওয়ামী লীগ থাকলে তো একটা আসনও পাইতো না এবার, একটাও না, একটা আসন পাইতো না যদি আওয়ামী লীগ মাঠে থাকতো। জামাতের একটা নীল হইতো এই অবস্থাতে। বাংলাদেশের মানুষ জামাতিদের চিনে ফেলেছে, মৌলবীরা তো আগে থেকেই চিনে, বাংলাদেশের মানুষ এবার চিনে ফেলেছে। আর এদের লজ্জাও নাই, বেহায়া এরা। ওই জামাতের আমির হারামজাদা নামের একটা এমপি আছে না, আমির হারামজাদা, এই বদমাইশ বলেছে তার আব্বা গোলাম আজম, ওই পাকি গোলাম, সে নাকি সৌদি আরব গিয়ে বলছিল যে বাংলাদেশে যেন স্বীকৃতি দেয়। এরকম মিথ্যে কথা একমাত্র জামাত ছাড়া কেউ বলতে পারে না। জামাত মানে যে মিথ্যুক, ধোঁকাবাজ। আপনাদের কিভাবে আপনাদের আর বোঝাবো? যারা জামাতের ভোট দিচ্ছেন, আপনাদের আকল আছে? এরা কত বড় মিথ্যাবাদী। এই যে আমির হারামজাদা এই কথাটা বললো, এত বড় ঠাড়া বড় ঐতিহাসিক মিথ্যা কথা সারা পৃথিবী জানে, সারা পৃথিবীর ওদের পত্রিকায় আসছে, ওদের সংগ্রাম পত্রিকায় আসছে, পাকিস্তানের সকল পত্রিকায় আসছে যে মধ্যপ্রাচ্যে গোলাম আজম পালাই গেছিল, পালায় যাওয়ার পরে 71 পালায় যাওয়ার পরে মধ্যপ্রাচ্যের শাসকদের বলতো যাতে বাংলাদেশকে স্বীকৃতি না দেয়। সারা পৃথিবীতে এটা পত্রিকায় আছে, তারপরে আমির হারামজাদা মিথ্যা কথা বলে।
এরাই আবার নাকি মৌলবী। এই হারামজাদারা আমাদেরকে ইসলাম শিখাই দিয়েছে। এই হারামজাদাদের কাছে আমাদের ধর্ম শিখতে হবে। আমিরা হারামজাদাদের মতো জামাতের কাছে আমাদের আমাদের ইসলাম শিখতে হবে। এদের তো জেলে থাকার কথা। এই মিথ্যা কথা বলার জন্য একটা লোক মামলা করতেছে না, বুঝলাম না। এত বড় একটা মিথ্যা কথা বলে, আর এরা আবার নামাজ পড়ায়, মসজিদে যায় ওয়াজ করে, এ নাকি এবার মুক্তি। জামাত মানেই যে মিথ্যাবাদী, এটা আপনাদের আর কত বলবো, আর কতবার বলবো? আপনারা আওয়ামী লীগ বিদ্বেষী হয়ে, ভারত বিদ্বেষী হয়ে, হিন্দু বিদ্বেষী হয়ে এরকম টাউট বাটপারদের আইন আপনার এমপি বানান। লজ্জা আছে আপনাদের? যারা আমির হারামজাদারে ভোট দিয়েছেন, আপনাদের আকল আছে? এরকম একটা ঠাড়া মারা মিথ্যা কথা বলা লোকের আপনার এমপি বানিয়েছেন, আপনাদের আকল আছে নাকি? আকল থাকলে কোনোদিন এই জামাতের মতো মিথ্যা দিয়ে তো জুতা পেটা করা দরকার। আমির হারামজাদারে ওরা তো জুতা পেটা করে বাইর করে দেওয়া দরকার। আপনারা কেন কেউ প্রশ্ন করতেছেন না? তারা আর সাংবাদিকেরা ওইগুলো আমি বুঝতে পারি না। এই দেশের সাংবাদিকেরা কি মানে নপুংসক হয়ে গেছে? আপনারা কেন তারা প্রশ্ন করেন না যে গোলাম আজম কবে, কত তারিখে, কোন পথ থেকে আসছে, বলছে যে যে বাংলাদেশের সে স্বাধীনতা চাইছে, স্বীকৃতি দিতে বলছে? এরকম একটা মিথ্যা কথা বললে আপনারা তারা প্রশ্ন করেন না? নাকি দাড়ি টুপি থাকলে আর মৌলবী হলে আর জামাত ইসলাম হলে মাদ্রাসায় বলৎকার করা, যেমন তাদের ফ্রি সনদ দিয়ে দিয়েছেন, তাদের ফ্রি লাইসেন্স তো দিয়ে দিয়েছেন মৌলবীদের বলৎকার করার জন্য, যে যত পোলাপান আছে যত বলৎকার করতে পারো, তোমাদের লাইসেন্স দেওয়া হয়ে গেছে ইসলামের নামে, মাদ্রাসার নামে দিয়ে দিছেন। আচ্ছা দিছেন, ওটা দেন, আপনারা ভালো কথা। আপনাদের বাচ্চা কাচ্চারে মাদ্রাসায় পাঠায়া মৌলবীদের কুলে বসাইয়া বলৎকার হওয়ার পরে যদি আপনারা বেঁচতে যেতে পারেন, জানো আপনার ব্যাপার। ইতিহাস নিয়ে পাটপারি করেন কেন? এই যে ইতিহাস নিয়ে পাটপারিটা, গোলাম আজমের মতো একটা পাটপার। আর যারা যে চাপা মারেন না, কয়দিন পর পর দেখি লেখেন যে শেখ হাসিনা পালাইছে, তারপর আমরা পলাতক। গোলাম আজম কোথায় ছিল? গোলাম আজমের যে জিয়া রহমান ওই তেলচুরার মতো পাকিস্তান থেকে নিয়ে আসছে গোলাম আজমের, সেটা আপনি জানেন না? অবশ্য জানবেন কিভাবে? জামাত মানে তো মিথ্যুক, জামাত মানে তো ঠাড়া মারা মিথ্যা কথা বলতে হবে, নাহলে তো আপনাদের ভালো লাগবে না। মধুপুরের পীরের একটা ভিডিও দেখেন, ওই যে মামুনুল হক জামাতের সাথে জোট করছে, আর মামুনুল হকের সাথে মধুপুরের পীর গিয়েছিল আফগানিস্তানে। পীরে কি বলে শুনেন? জামাতের বাটপারে এই বাংলাদেশে চলবে না বলছে। এইভাবে আপনি দেখেন তাদের ভিডিও সার্চ দেন, মধুপুরের পীর জামাত সম্পর্কে কি বলছে। এই সরমনের পীর যদিও কিছুদিন আগে জামাতের সাথে গাইঠে প্রীতি ছিল, পরে ভেঙে গেছে প্রীতি। এরা লিখতো, হে আল্লাহ, জামাত ইসলাম হাত থেকে তুমি ইসলামকে বাঁচাও। মমিন সিংহ পানির ট্যাঙ্কির পাশে নিচে বড় ওয়ালে বড় বড় করে লেখা, আমি নিজের চোখে দেখছি। মাসের পর মাস না, বছর পর বছর লেখা রাখতো। জামাতের সাথে জোট করছে, যে জোট যেদিন জোট করে সেদিন বলছে প্রীতি সেই প্রীতি নয়, এটা ভেঙে যাবে। ভেঙে গেছে না? এই আমির হারামজাদাকে কোর্টে নিতে হবে, জুতা বেড়া করতে হবে। এগুলো নাকি আবার নামাজ পড়ায়, নামাজ পড়ে ইসলামের কথা বলে ওয়াজ করে। এদের মিথ্যা কথা বলতে একটু বুক কাঁপে না? জামাতি পটেরা যেমন আছে, এদের গালাগালি করতে, বৃষ্টি গালাগালি করতে এদের বুক কাঁপে না, কারণ এরা তো ধার্মিক না। এরা বলে ধার্মিক, আসলে তো মৌদুদি ইসলাম, এরা মৌদুদি মূর্খ। জামাত মানে যে মুনাফিক, আর আপনাদের কতবার করে বলা হবে? এই যে আমির হারামজাদা যে বললো, আপনারা একটা লোক প্রতিবাদ করলেন না, সাংবাদিকরা তাকে ঘিরে ধরলেন না। শেখ হাসিনারাও আপনারা ঘিরে ধরেন, ভয় পান নাই, যা ইচ্ছা তাই বলছেন, তার কথা বিকৃতিও করছেন। আর এখানে সরাসরি মিথ্যা কথা বলতেছে, আপনারা যেতে পারেন না আমির হারামজাদার কাছে। শিবির দেখে তো ভয় করে? রক্ষাটার ডর নাকি বেহেশতে হারানের ডর? কোনটা? আমির হারামজাদার যদি আপনারা প্রশ্ন করেন আর ওরা জুতা মারেন, বেহেশতে চলে যাবে? বেহেশতের নাম কাটা যাবে? বেহেশত আমির হারামজাদার বাপের না গোলাম আজমের মায়ের নাঙ্গের বেহেশত? নাকি আল্লাহ রসুল তাকে বেহেশত সাবকন্ট্রাক্ট দিয়ে দিছে? এত ভয়বান? নাকি অন্য কোনো বিষয় আছে? নাকি জামাতেরা, পাকিস্তান পন্থীরা, স্বাধীনতা বিরোধীরা মিথ্যা কথা বলে খুব ভালো লাগে, মজা পান? নাকি আপনারাও স্বাধীনতা বিরোধী? ডালমে কুছ তো কালা হায়। চুপ থাকার কারণ, শুধু ভয়ের কারণে চুপ। শেখ হাসিনা দেখে তো আপনারা ভয় পান নাই? শেখ হাসিনা না এত বড় ফেসিস্ট, আওয়ামী লীগ এত বড় ফেসিস্ট, তাদের তো প্রশ্ন করতে ভয় পান নাই কোনোদিন? এরা এত ভালা, এরা এত গণতান্ত্রিক, এরা এত সভ্য, এদের প্রশ্ন করতে ভয় পান কেন? ডালমে কুছ তো কালা হায়, ডালমে কুছ কালা হায়। কিন্তু এইভাবে বেশি দিন মানুষকে ধোকা দিয়ে রাখতে পারবেন না, মানুষকে ধোকায় রাখতে পারবেন না। জামাত বলেন আর মানবাধিকার কর্মী বলেন আর ওই সাংবাদিক বলেন আর যারাই বলেন, আর কতদিন এই ধরনের বাটপারি করবেন? এইভাবে ইতিহাস বিকৃতি, আর আপনারা নীরব কেন? কেন আমির হারামজাদাকে আপনারা এই জামাতের এই ভুয়া এমপি ভাই কেন প্রশ্ন করলেন না আপনারা? এই জবাব কিন্তু জাতি আপনাদের কাছ থেকে একবার নিবে। এত প্রশ্ন আপনারা করতে পারেন আওয়ামী লীগের, বিএনপি কে, জামাতের আমির হারামজাদার প্রশ্ন করতে ভয় পান? যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আমি তাদের অনুরোধ করব,
জামাতের আমির হারামজাদারে জেনে পাবেন জুতা দিয়ে পিটাবেন, ঢেল দিবেন জুতা দিয়ে, পসার ডিম্মাল হবে না, জুতা দিয়ে পিটাইতে হবে এরকম মিথ্যুকদের। এই সমস্ত লোক আমাদের ওয়াজ করাই যায়, আসলে তার ওয়াজিন না, এরা ধর্ম প্রচার করে নাই, এরা জামাতের লোক, এরা জামাতের মতবাদ প্রচার করেছে। এই যে বালাজারি, এটা একটা বালাজারি, আহমকুল্লাহ একটা কি ফাউন্ডেশন বানিয়েছে যেন, এগুলো সব কিন্তু জামাতি, আপনাদের তো বলি বিশ্বাস করেন না। সাইদি প্রায় এক যুগ শুধু ওয়াজ করে বেড়াইতো, স্বীকার করতো না আগে জামাত করে। হঠাৎ করে একদিন 88 সালে শোনা গেল যে সে জামাতে যোগ দিল। আসলে সে জামাতি ছিল, পালাইছিল আগে। 1975 15 আগস্ট আপনি সাইদিরা খুঁজে পাবেন, পান না কেন? 75 সালেই সাইদি সরার উদ্যানে গিয়ে বলছিল যে শহীদ মিনার ভেঙে ফেলতে হবে, বেদাত কুফরি। আজকে তার দল যায় শহীদ মিনারে ফুল দিতে। এরা এরকম মুনাফেক। এই সাইদি বলেছে মন্দিরে যারা যায় ফুল দেয়, মন্দিরে যারা যায় তারা কুফরি করে, শিরক করে। তারপর এখন মন্দিরে যায়, মন্দিরে দরজায় দরজায় ঘুরে। আর আওয়ামী লীগের লোক, বিএনপির লোক মন্দিরে গেলে, শহীদ মিনারে গেলে সেটা কুফরি হয়ে যায়। মানে যে কাজ আমরা করলে হারাম, ওই কাজ জামাত হেফাজত করলে হলো আরাম। মৌলানা গাবগাছিরও দেখলাম আজকে বলছে, নাকি কালকের একটা ভিডিও দেখলাম, মৌলানা গাবগাছিন আরেক বাটপার। মৌলানা গাবগাছি বলতেছে যে ক্ষমতায় যাওয়ার আগে বলেন শরিয়া আইন কায়েম করবেন, ক্ষমতায় এমপি হওয়ার পরে তার বলেন না শরিয়া আইন কায়েম করবেন। আমি তো সেটাই বলি ভাই, জামাত শরিয়া আইন ধর্মের কথা, এগুলো মিথ্যা কথা। তার ওর কত বড় বুকের পাটা বলুক গণতন্ত্র বাংলাদেশে ইসলামী আইন কায়েম করবে। জামাতের কোন নেতার বুকের পাটা থাকে, তারা সংসদে গিয়ে বলুক যে তারা শরিয়া আইন চায়, তারা বাংলাদেশের গণতন্ত্র শরিয়া আইন কায়েম করবে, বলুক, বলতে বলেন। মানুষের বিভ্রান্ত করে বলেন, এখন বলেন না কেন জামাতের আমির? জামাতের আমির বলেন যে সে শরিয়া আইন চায়, আল্লাহর আইন চায় বলার পরে দেখবেন পর লোগো কিন্তু পাল্টাই দিছিল। যখন ইউরোপের কার সাথে যেন কথা বলতে গেছে, তখন কিন্তু পিছনে লোগো পাল্টাই গেছিল, যে আল্লাহর নিচে আল্লাহ, পাল্লার নিচে আল্লাহ রাখছিল, সেই ওইখানে আরবি লেখা ইকামুদ্দিন নাকি কি যেন, দিন প্রতিষ্ঠার আন্দোলনের বন্ধ লিখে মিশে ফেলেছিল। এই পাটপাড়ি আমরা দেখেছি। শুধু তাই না, ইসলাম কায়েমের জন্য হিন্দু খ্রিস্টান মন্দিরে ভোট দেয়। আবার আফসারি নামের খাপসারি একটা আছে না বদমাইশ, সে আবার এটা পক্ষে গীত গায়, কয় ইমান তো মনে মনে ইমান আনছে, তাই তারা নাকি নমিনেশন দিছে। এরকম পাটপার হয় জামাতিরা, আপনাদের আর কত বলবো? আর এদের নিয়ে বললে লাভ নাই, কারণ 30 লক্ষ মানুষ হত্যা করছে, অগণিত নারী ধর্ষণ করছে, তারপরও জামাত আপনাদের কাছে ভালো। সেই জন্য প্লেটো একটা কথা বলেছে যে যে যেমন জনগণ হয় তেমন শাসক। বৈদিক দর্শনেও আছে যথা প্রজা তথা রাজা, অথবা যথা রাজা তথা প্রজা। এটা কিন্তু ঠিক, কারণ আপনার এরকমই, আপনার ওই খাসিলতের মুনাফিকি খাসিলতের, তাই মুনাফিকের খাসিলতের মতো একটা রাজনৈতিক দল থাকে। এইরকম একটা ঠাড়া পড়া মিথ্যা কথা আমির হারামজাদা বললো যে গোলাম আজম নাকি বলে বেড়াইছে বাংলাদেশকে যেন স্বীকৃতি দেয়, তারপর তারা কেউ জুতা মারে না, তারাই কেউ অবঞ্চিত করছে, তার নামে কেউ কোর্টে মামলা করে না। আমার ভাবির ফোলাদের কথা বলছিলাম না, দৌড়ানি খাবে, মাইর খাবে। ভাবির ফোলা আর শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন থাকতে পারবে না এই দেশে একদিন। জামাতেরও দৌড়ানি খাবে। আমার কথা একটু দেরিতে হলে, কিন্তু এটা তো তাড়াতাড়ি ফুলে যাবে, আমি বুঝতে পারি নাই। ভাবির ফোলা হান্নান মাসুদ নাকি একটা আছে, ওটা নাকি দৌড়াইছে, পাটোয়ারি ফাটোয়ারি এগুলো নাকি দৌড়ানি দিতেছে এবং খাবে। আবার 2-4টা ভাবির পোলা বলে তাদের ইশারায় নাকি বাংলাদেশ উল্টে পাল্টে যাবে। অতনালি আদেশের না, তোমার আব্বা ইউনুসও নাই, তোমার আব্বা ওয়াকারও নাই, তোমার জ্যাঠা ইউনুসও নাই, তোমার ডাকে এখন ইন্দুর বান্দর আসবে না, বাতি যারা ডাক দিয়ে দেখো। যে শেখ হাসিনা আদৌ কোনো পদত্যাগপত্র সই করে রাষ্ট্রপতিকে দিয়েছিলেন কিনা। কারণ 18 মাস পার হয়ে গেছে, একটা সরকার 18 মাস রাজত্ব করে গেছে, নির্বাচন দিয়েছে, নতুন একটা সরকার শপথ নিয়ে ক্ষমতায় এসছে। কিন্তু ব্যাপারটা হলো যে কালের কণ্ঠের সাক্ষাৎকারে কিন্তু কোনো প্রশ্ন ছিল না শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে, এবং তিনি যেহেতু প্রশ্ন ছিল না, সেহেতু তিনি কোনো কোনো ওই প্রসঙ্গে কোনো কথাই বলেননি। তিনি কিন্তু যেসব বিষয়ে প্রশ্ন করা হয়েছে ঠিক সেই সব বিষয়ে তিনি কথা বলে গেছেন। এখানে তিনি প্রথম পর্ব যেটা প্রকাশ করলো কালের কণ্ঠ, সেখানে ছিল যে প্রধানমন্ত্রী আসার কথা ছিল, যে প্রধানমন্ত্রী আসবেন তিনি জানতেন, আসার কথা ছিল, কিন্তু তারপর তিনি আসেননি। এটা কিন্তু তিনি বলেছেন তিনি আসেননি, এবং পরে জানতে পারলেন যে তিনি ভারতে চলে গেছেন। অর্থাৎ তার মানে কি, তার সাথে প্রধানমন্ত্রী দেখাই হয়নি। তাহলে পদত্যাগপত্র হস্তান্তর করা হবে কি করে? এখানে কিন্তু একটা ইঙ্গিত আছে যে ওইরকম কোনো হস্তান্তর হয়নি, কারণ তার সাথে তো প্রধানমন্ত্রী দেখাই হয়নি। এই কথা তো তিনি প্রথম মানে সাক্ষাৎকারের প্রথম পর্ব যেটা কালের কণ্ঠ প্রকাশ করলো সেটাতেই তিনি বলেছেন, কিন্তু এক্সপ্লিসিটলি বলেননি, যেহেতু তাকে প্রশ্ন করা হয়নি যে আমি কোনো পদত্যাগপত্র পাইনি, এই কথাটা তিনি বলেননি, কারণ প্রশ্ন করেননি। হয়তো প্রশ্ন করতে পারতেন তারা যে তাহলে ওনার পদত্যাগপত্র আপনি পেলেন কি করে, তখন সে হয়তো বলতো যে আমি এসব কিছু পাইনি। কিন্তু এখানে একটা ইঙ্গিত আছে, যেহেতু প্রধানমন্ত্রীর সাথে তার দেখা হয়নি, সেহেতু হয়তো কোনো পদত্যাগপত্র তিনি পাননি, যেটা তিনি আগে বলেছেন ওই মতিউর রহমান চৌধুরী লিখছেন। আমার মনে হয় তিনি সিনসিয়ারলি
তিনি বিএনপি সম্পর্কে এবং তারেক রহমান সম্পর্কে যেসব কথা বলছেন সেগুলো তিনি খুব সিনসিয়ারলি বলছেন। কারণ বিএনপি নির্বাচিত হওয়ায় এবং তারেক রহমান তার সাথে যে আচরণ করেছে, তাকে রাষ্ট্রপতি যে সম্মান পাওয়া দরকার বা যে প্রাপ্য, একটা রাষ্ট্রপতির যে সম্মান প্রাপ্য, তারেক রহমান তাকে কিন্তু সেই সম্মানটা দিয়েছেন। এবং আজকে হয়তো আপনি পত্রিকায় দেখেছেন যে সরওয়ার আলমকে রাষ্ট্রপতির প্রেস সচিব নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ ইউনূস সরকার তার প্রেস সচিব এবং তার পুরো প্রেস টিমটাকে প্রত্যাহার করে নিয়েছিল, যাতে তার কোনো মানে প্রেসের সাথে কোনো যোগাযোগই যাতে না থাকে। তো এই বিএনপি সরকার এসে তার প্রেস সচিব নিয়োগ করেছে। তার মানে কিন্তু রাষ্ট্রপতি যা থাকা দরকার সেগুলো বিএনপি করছে। তো কাজেই তার একটা কৃতজ্ঞতা প্রকাশ করার ব্যাপারই আছে, কারণ 18 মাস যেই আচরণ তিনি পেয়েছেন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে, তারপর বিএনপি এখন যে আচরণ করছে, তিনি তো মানে এক ধরনের কৃতজ্ঞতা বোধ তার থাকবেই। আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি এই দ্বিতীয় পর্বের যেই সাক্ষাৎকারে যে দ্বিতীয় পর্বটা প্রকাশ করেছে কালের কণ্ঠ, সেখানে শেষের দিকে কিন্তু তার প্রেসিডেন্ট থাকা না থাকা নিয়ে প্রশ্ন আছে। এবং তিনি পরিষ্কার বলেছেন যে রয়টার্সকে তিনি যে কথাটা বলেছিলেন যে তিনি আর প্রেসিডেন্ট থাকবেন না, সেটা একটা ক্ষোভ থেকে বলেছিলেন। মানে ওই মানে থাকবেনই না এমন না, ও একটা ক্ষোভ থেকে বলেছিলেন। কিন্তু ওই পরিস্থিতি আর নেই, দেয়ারফর সেই ক্ষোভও এখন নেই। কিন্তু তিনি বলছেন যে মূল বিষয় হলো বিএনপি যদি চায় তিনি চলে যান, কারণ তারা তাদের পছন্দ অনুযায়ী কাউকে প্রেসিডেন্ট করবেন, তাহলে তার কোনো আপত্তি নেই, তিনি সম্মানের সাথে চলে যাবেন। এবং ইংরেজিতে বলছেন আই আই লাভ টু গো, তার মানে তিনি যেতে পারলেই মানে মানে ভালো লাগবে তার। কিন্তু বলেছেন তারা যদি বলে তুমি থাকো আমি থাকবো, তারা যদি বলে তুমি চলে যাও আমি মানে সসম্মানে চলে যেতে প্রস্তুত। কাজে তিনি কিন্তু বলেননি যে না, তার 2 বছরের মেয়াদ আছে সেটা তিনি পূর্ণ করে যেতে চান। কারণ তিনি খুব ভালো করে জানেন যে এটা হচ্ছে রাজনৈতিক ব্যাপার, এবং রাজনৈতিকভাবে যদি নির্বাচিত সরকারের পক্ষে আগের সরকারের মনোনীত প্রেসিডেন্ট নিয়ে কাজ করা ডিফিকাল্ট হয়, তাহলে নতুন সরকার তাকে অনুরোধ করতেই পারে যে আপনার হয়তো যাওয়া উচিত, কারণ এই পরিস্থিতিতে 2টা বছর একটা ঝামেলা হবে। এখন বিএনপি সেটা করবে কি করবে না সেটা বিএনপির ব্যাপার, কিন্তু রাষ্ট্রপতি পরিষ্কার করে দিয়েছেন যে বিএনপি চাইলে তিনি চলে যাবেন। এখন এটা হতে পারে বিএনপি, বিশেষ করে তারেক রহমান যদি মনে করে যে আমি একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি করতে চাই, যেখানে আমরা নির্বাচিত, আমরা সব নিয়ে নিব, সব দখল করে নিব, সেই সংস্কৃতি আমরা মানে হয়ে আসছে বাংলাদেশে, সেখান থেকে আমরা একটু পরিবর্তন করতে চাই, তিনি যদি মনে করেন, তাহলে হয়তো এইটা হচ্ছে তার জন্য একটা সুযোগ যে এই রাষ্ট্রপতির আরো 2 বছর মেয়াদ আছে, আমি এখানে হাত দিব না, কারণ এটা রাষ্ট্রপতি, এটা সব মানে অন্য সবকিছুর ঊর্ধ্বে এই এই পজিশনটা। এবং তার কাছ থেকে আমরা শপথ নিয়েছি, তিনি পার্লামেন্টের অধিবেশন ডেকেছেন, তিনি পার্লামেন্টের প্রথম অধিবেশনে ভাষণ দিবেন, সরকারের ভাষণটা রাষ্ট্রপতি দেয়। সো এই সবই হবে এই রাষ্ট্রপতির হাত দিয়ে। তাহলে তিনি যদি মনে করেন যে আমি যদি এই রাষ্ট্রপতির দিকে হাত না দিয়ে তাকে তার 2 বছর পূরণ করতে সুযোগ দিই, তাহলে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আগে মানে সাধারণত সরকার পরিবর্তন হলেই সবাই মনে করে যে রাষ্ট্রপতিকেই প্রথমে সরানো দরকার আর কি, আমাদের লোক না। আমি নিশ্চিত যে বিএনপির অনেক ক্যান্ডিডেট আছে যারা হয়তো আশা করছেন যে তাদেরকে রাষ্ট্রপতি বানানো হবে, কিন্তু তাদেরকে হয় এখনই বানানো হবে, এই বছরই বানানো হবে, না হয় 2 বছর ওয়েট করতে হবে। এখন সবই নির্ভর করবে যে তারেক রহমান কি দৃষ্টান্ত স্থাপন করতে চান। তিনি যদি বলেন শাহাবুদ্দিনকে যে না এটা সম্ভব না, আপনি চলে যান, কারণ এটা মানে রাজনীতির জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, বিশেষ করে আপনার এই জুলাই সনদের প্রস্তাবনা অনুযায়ী যদি রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা হয়, যেখানে তিনি কয়েকটা কমিশনের, গুরুত্বপূর্ণ কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ করতে পারবেন সরকারের পরামর্শ ছাড়াই, এটা যদি হয় তাহলে বিএনপি হয়তো শাহাবুদ্দিনকে সেখানে রাখতে চাইবে না, হয়তো চাইবে তাদের নিজের লোক ওখানে দিতে, যদি ওই সংশোধনীটা যদি এই অধিবেশনে পাশ হয়। কিন্তু সেটির কি কোনো সম্ভাবনা আছে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতির এরকম প্রভূত ক্ষমতার অধিকারী করা? মানে এটা জুলাই সনদে তো এটা তো একটা প্রস্তাব, জুলাই সনদের একটা প্রস্তাবে তো এই কথাটাই আছে কয়েকটা, যদিও বিএনপির কিছু আপত্তি আছে সেটা নিয়ে। এখন আমি জানি না জামাতের নেতা কি ষড়যন্ত্রের কথা আভাস তিনি পাচ্ছেন, বা রাষ্ট্রপতি আদৌ কি করতে পারে। এখন তিনি যদি মনে করেন যে রাষ্ট্রপতি হচ্ছে একটা সেতুবন্ধন, এই বিএনপি সরকারের সাথে আওয়ামী লীগের একটা সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে, সেটা একটা ধারণা তার মাথায় থাকতে পারে। কিন্তু রাষ্ট্রপতি তার সাক্ষাৎকারে কোনো ইন্ডিকেশন দেননি যে তিনি আওয়ামী লীগের সাথে তার কোনো যোগাযোগ আছে, বা আওয়ামী লীগ নিয়ে তিনি আদৌ তার কোনো ভাবনা আছে। এবং তিনি এটাও বলছেন যে রাষ্ট্রপতি যখন আর থাকবেন না,
তিনি মানে তার আইনি পেশায় ফিরে যাবেন। কাজেই রাজনীতিতেও থাকবেন এরকম কোনো আভাস তিনি দেননি। কাজেই জামাতের নেতা কি ভাবছেন যে আম, মানে রাষ্ট্রপতি কেন তাদের প্রতি একটা হুমকি হবে আমি জানি না। রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধান সামরিক বাহিনী ভালো সম্পর্ক, কারণ সামরিক বাহিনী সবসময় মনে করে রাষ্ট্রপতি হচ্ছে সুপ্রিম কমান্ডার, সর্বাধীন। কাজেই তারা সশস্ত্র তাকে, বাহিনীর প্রধান। হ্যাঁ তারা তাকে, এবং তিনি হচ্ছেন এই সাংবিধানিক কি বলবো কন্টিনিউটি, যে ধারাবাহিকতা, সেটার একটা একটা প্রতীক। তিনি একমাত্র ধারাবাহিকতা রক্ষা করেছেন এই গত 18 মাসে। আর কোনো কিছুতেই তো সাংবিধানিক ধারাবাহিকতা বালাই ছিল না, শুধুমাত্র রাষ্ট্রপতির অবস্থান ছিল, এবং সেটা সামরিক বাহিনী একেবারে রিলিজিয়াসলি তারা প্রোটেক্ট করে গেছে। কাজেই রাষ্ট্রপতির সাথে সামরিক বাহিনীর একটা ভালো সম্পর্ক আছে, কোনো সন্দেহ নেই। এখন তারেক রহমান যদি চায় যে এই জিনিসটায়, যেটা বাংলাদেশকে স্টেবল রাখতে পারে, সেটা তিনি মেনটেন করবেন, কন্টিনিউ করবেন, তাহলে তিনি করতেই পারেন। এবং সেটা জামাতের নেতার কেন বুকে আগুন ধরাই দিবে আমি জানি না। সাক্ষাৎকারটা পড়ছিলাম এবং তিনি যেভাবে তারেক রহমানের প্রশংসা করছেন এবং বিএনপির প্রশংসা করছেন, আমি ভাবলাম যে অনেক আওয়ামী লীগের এটা পড়বে আর তাদের গা জ্বালা করবে, কারণ তিনি বিএনপির প্রশংসা করছেন। কিন্তু তিনি তো বিএনপির প্রশংসা করছেন নির্দিষ্ট কারণে, এবং তিনি খুব অবজেক্টিভলি কথাগুলো বলছেন, কারণ বিএনপি তার পাশে দাঁড়িয়েছিল যখন এনসিপি জামাত এরা, এনসিপি হতো না কারণ তখন বোধহয় এনসিপি জন্ম হয়নি, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ, জামাত শিবিরের কিছু লোকজন, ইনকিলাব মঞ্চ, এরা যখন রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য আন্দোলন করছিল, তখন তো বিএনপি খুব সলিডলি এটার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। কাজেই রাষ্ট্রপতির তো বিএনপির প্রতি একটা কৃতজ্ঞতা থাকবেই। এবং তারপরে যেটা বলছিলাম যে তারেক রহমান তার সাথে যে আচরণ করেছেন, তার কৃতজ্ঞতা তো আরো বাড়বে বিএনপির প্রতি। কাজেই সেটা তো অবাক হওয়ারও কিছু নেই, এবং আওয়ামী লীগের আসলে গা জ্বালা করারও কিছু নেই। তিনি যা করছেন সেটা মানে একটা বাস্তব অভিজ্ঞতা থেকে তিনি করছেন। হ্যাঁ, এইটা আপনি বলতে পারেন যে যখন মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করা হয়, তখন অনেকেরই চোখ ছাড়া বেড়া হয়ে গেছিল যে কে এই লোক। অনেকে তাকে চিনতেন, তার মানে দুর্নীতি দমন কমিশনে তার কাজ এবং অথবা অকাজ, তার নামে অনেক দুর্নাম আছে, এস আলমের সাথে তার মানে যোগাযোগ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো অনেকেই খুব আশ্চর্য হয়েছিলেন যে ইনাকে কেন, আওয়ামী লীগে কি প্রবীণ বা অভিজ্ঞ রাজনীতিকের অভাব, যা মানে যে আওয়ামী লীগ জিল্লুর রহমানকে রাষ্ট্রপতি করেছিল, আব্দুল হামিদ 10 বছর রাষ্ট্রপতি ছিলেন, তারা কেন এরকম আব্দুল হামিদ বা জিল্লুর রহমানের মতো একজন প্রবীণ এবং রেসপেক্টেড নেতাকে খুঁজে পেলেন না রাষ্ট্রপতি করার জন্য? ওয়াই মোহাম্মদ শাহাবুদ্দিন, কোথা থেকে আসলেন তিনি? অনেকে কিন্তু তখন এই মন্তব্যটা করেছিল। সো হ্যাঁ, এটা আওয়ামী লীগের জন্য একটা লেসন, কিন্তু লেসনটা আবার কেন এই লেসনটা তাদের শিখতে হবে? তারা তো খুব ভালো করেই জানে যে তারা যদি রাষ্ট্রপতিকে নিয়ে শান্তিতে থাকতে চায়, তাহলে দলের ভেতর থেকেই কাউকে দিতে হবে। এমনকি বিএনপি তো দলের ভেতর থেকে দিয়েও শান্তি পেল না যখন বি চৌধুরী রাষ্ট্রপতি ছিলেন। তাকে তো 1 বছরে যেতে না যেতেই তাকে ফোর্স করলো রিজাইন করতে। না না, মানে 5ই অগস্ট রাষ্ট্রপতি করার কিছুই ছিল না। তার দায়িত্ব মানে কাজ একটাই ছিল যে বঙ্গভবনে বসে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করা। সেটাও তিনি করেননি, কারণ প্রধানমন্ত্রী তার সাথে দেখাই করতে পারেননি, তার আগে তিনি ভারতে চলে গেছেন। তারপরে তিনি যেটা করেছেন, সেনা প্রধানের সাথে কাজ করেছেন, এই অন্তর্বর্তী সরকার গঠনে তার একটা ভূমিকা ছিল, এবং সেটা তাকে করতেই হতো কারণ তিনি রাষ্ট্রপতি। সো যত দূর সম্ভব পরিস্থিতিকে সামাল দেওয়ার তার একটা দায়িত্ব, যদিও তার কোনো নির্বাহী ক্ষমতা নেই, কিন্তু যেহেতু তিনি একটা সাংবিধানিক প্রতীক, কন্টিনিউটির একটা প্রতীক, একটা স্তম্ভ, তাকে একটা দায়িত্ব পালন করতে হয়েছে এবং তিনি সেই দায়িত্বটা পালন করেছেন। সো এটা সেনাপ্রধান যখন কোনো তার আত্মজীবনী লিখবেন, আমরা হয়তো আরো অনেক কিছু জানতে পারবো। না, এটা বলতে পারেন পুলিশের এক রকমের মানে আজীবনের চরিত্র। আপনি দেখেন যাকে মার দেওয়া হয়েছে, সে ছেলে আজকে তাদের প্রতিবাদ সভায় একটা ভাষণ দিয়েছে এবং খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছে যে আজকে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আমার সাথে সাংবাদিক ছিল বলে এই ঘটনাটা ভিডিওতে ধারণ করা হয়েছে, এবং এই ভিডিওতে ধারণ করার কারণেই আজকে আমরা প্রতিবাদের সুযোগ পাচ্ছি এবং এটা একটা প্রতিকারের সুযোগ আছে। কিন্তু অনেক সাধারণ মানুষ আছে যারা এরকম হেনস্থার শিকার হয়, তাদের কাছে তাদের ভিডিও কেউ করে না, তাদের সাথে সাংবাদিক থাকে না, তাদের কি হচ্ছে? তারা কি সুবিচার পাচ্ছে না। কাজেই এই যে 4 জন পুলিশকে ক্লোজ করা হলো,
এই ঘটনার জন্য। এই চারজন তো হচ্ছে একটা সিমটম, এরা তো ব্যাধি না। ব্যাধিটাকে Right. ট্যাকেল করতে হবে সরকারকে, যে পুলিশ যেন বুঝে যে সাধারণ নাগরিকের উপর আপনি এইভাবে হাত তুলতে পারবেন না। মানে ওই ছেলেকে ক্রাউডের মধ্যে থেকে ধরে নিয়ে ছোঁ মেরে নিয়ে মাটিতে ফেলে পিটানো হলো। এটা তো খুবই একটা কি বলবো নৃশংস ঘটনা। এবং এটার জন্য শুধু যারা করেছে তাদের তো শাস্তি হওয়া উচিতই, কিন্তু একই সাথে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশকে একেবারে নির্দেশ দেওয়া উচিত যে ইউ ক্যানট ডু দিস। মানে সে যেই হোক, এটা ছিল ইউনিভার্সিটির ছাত্র, সাথে সাংবাদিক ছিল, সেজন্য সারা দেশ জেনে গেছে, কিন্তু এরকম ঘটনা আরো ঘটছে।